আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের সকলকে আবারও স্বাগতম। তো আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। আজকে আমরা এই অধ্যায়টাকে পুরোটা ভালোভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা একটু জেনে নেব যে প্রাচীন বাংলা অর্থাৎ বাংলাদেশে যে প্রাচীনকালের যুগগুলো ছিল সেই যুগগুলোকে কয় ভাগে ভাগ করা হয় বা কি কি নামে পরিচিত সেগুলো আমরা একটু জেনে নিই। প্রাচীন বাংলার যুগ বিভাজন। প্রাচীন যুগ কোন যুগ? প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব 5 শতক থেকে কত থেকে? খ্রিস্টপূর্ব 5 শতক থেকে 13 শতক পর্যন্ত। কত শতক পর্যন্ত? 13 শতক পর্যন্ত সময়কালকে কি বলা হয়? প্রাচীন যুগ বলা হয়। এই যে লাইনটা, এটা আমরা অবশ্যই মুখস্থ করব ক নাম্বারের জন্য। কিসের জন্য? ক নাম্বারের জন্য। ক নাম্বারের জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে যে প্রাচীন যুগ কাকে বলে, সো সেই ক্ষেত্রে আমরা এটা পড়লে অ্যান্সার করতে পারবো। তার পরবর্তীতে যাই আমরা আদি ঐতিহাসিক যুগ। উচ্চারণ কি? আদি ঐতিহাসিক যুগ। খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্ট 6 শতক পর্যন্ত। কত? 5 থেকে 6 শতক পর্যন্ত সময়কালকে কি বলা হয়? আদি ঐতিহাসিক যুগ বলা হয়। আদি ঐতিহাসিক যুগ বলা হয়। এটাও আমরা পড়বো কার জন্য? খ নাম্বারের জন্য, সরি ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক 1 মার্কের জন্য কি আমরা এই কোশ্চেনটা পড়বো। তারপর আমরা দেখি প্রাক মধ্যযুগ অর্থাৎ প্রাক মধ্যযুগটা কাকে বলে? খ্রিস্টীয় 7 শতক থেকে 13 শতক পর্যন্ত। কত? 7 শতক থেকে 13 শতক পর্যন্ত সময়কালকে কি বলা হয়? প্রাক মধ্যযুগ। এটাও আমরা কিসের জন্য পড়ব? ক নাম্বার জন্য। অর্থাৎ এই যে তিনটা আমরা সেক্টর বা তিনটা আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেগুলো আমরা কিসের জন্য পড়বো? ক নাম্বার অর্থাৎ 1 মার্কের জন্য, জ্ঞানমূলকের জন্য। তো আশা করি তোমরা সকলে এতটুকু বুঝতে পেরেছো। তোমরা সকলে খাতাটা নোট করে রাখবে, তাহলে তোমাদের পড়তে এবং মুখস্থ রাখতে সুবিধা হবে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সীমারেখা ও ভৌগোলিক বৈশিষ্ট্য অর্থাৎ বাংলাদেশের বা প্রাচীন বাংলার যে সীমারেখা বা ভৌগোলিক বৈশিষ্ট্য। এই যে আজকে যে আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড সম্বলিত বাংলাদেশ দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রাচীনকালে এরকম নির্দিষ্ট একটা সীমারেখা দ্বারা আবদ্ধ ছিল না। এই প্রাচীন বাংলায় বা ভারতবর্ষ বা বাংলাদেশ বিভিন্ন খণ্ডে খণ্ডে বা বিভিন্ন অঙ্গরাজ্যে বিভক্ত ছিল, যে সেই সকল অঙ্গরাজ্যগুলোকে কোন একটা রাজা বা কোন একটা সম্রাট কি আলাদা আলাদাভাবে শাসন করত। তো আমরা যেটা দেখি বাংলাদেশের উত্তরে অর্থাৎ বাংলাদেশ, তার আগে আমরা একটা বিষয় জেনে নিই। যে কোনো প্রকার মানচিত্র কি? যে কোনো প্রকার মানচিত্রের উপরের সাইড অর্থাৎ উপরের দিকটা হচ্ছে উত্তর অর্থাৎ নর্থ। উপরের দিকটা কি? উত্তর। নিচের দিকটা দক্ষিণ অর্থাৎ সাউথ। ডান দিকটা পূর্ব অর্থাৎ ইস্ট এবং বাম দিক হচ্ছে পশ্চিম অর্থাৎ ওয়েস্ট। তো আশা করি তোমরা এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি আমি এখানে বাংলাদেশকে বুঝাই, যদি আমি এটাকে বাংলাদেশ ধারণা করি, যে মনে করি যে এটা বাংলাদেশ ছিল, তাহলে বাংলাদেশের উত্তর অর্থাৎ বাংলাদেশের উত্তর দিকে কি রয়েছে? হিমালয় পর্বতমালা। অর্থাৎ বাংলাদেশের উত্তর দিকে কি রয়েছে? হিমালয় পর্বতমালা। এবং এই সাইডটা হচ্ছে দক্ষিণ সাইড। এই দক্ষিণে কি রয়েছে? বঙ্গোপসাগর। কি রয়েছে? দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি। দক্ষিণ পূর্বে অর্থাৎ এইটা হচ্ছে পূর্ব দিক অর্থাৎ ইস্ট, এইটা হচ্ছে পূর্ব দিক। এই কোণা বরাবর সেটাকে বলা হয় দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট। সেটাকে কি বলা হয়? দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্ট। এইদিকে কোন দেশ রয়েছে? এইদিকে রয়েছে মিয়ানমার। এদিকে কি রয়েছে? মিয়ানমার। তাছাড়া অর্থাৎ উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্বে কে? মিয়ানমার। তাছাড়া বাংলাদেশের সকল দিকে কি? ভারত দ্বারা বেষ্টিত। অর্থাৎ ভারতের মাঝখান বরাবর অর্থাৎ বা ভারতের কোনো একটা সাইডে বাংলাদেশ অবস্থিত, যার 4 সাইডে মূলত কি রয়েছে? ভারত যে দেশটি রয়েছে সেটির অবস্থান। এই দেখো এখানে দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্বে মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখা ঘিরে রেখেছে ভারত। অর্থাৎ বাকি সীমারেখা রেখে ঘিরে রেখেছে ভারত। এর অধিকাংশ অঞ্চলে সমভূমি অর্থাৎ বাংলাদেশের যে অধিকাংশ অঞ্চল, সেই অঞ্চলটা কি? এক প্রকার সমভূমি অর্থাৎ ফ্ল্যাটল্যান্ড। এখানে কি অসংখ্য নদী ও খালবিল রয়েছে। আমরা জানি বাংলাদেশকে কি বলা হয়? নদীমাতৃক দেশ। এই বাংলাদেশে প্রায় 1008টি, কতটি? প্রায় 1008টি ছোট বড় নদী রয়েছে। নদীর মানে জালের মতো বাংলাদেশের নদীগুলো বেষ্টিত। এবং বাংলাদেশের মূল নদীগুলো কি কি? পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা এবং করোয়া। এখানে যমুনার নামটা উল্লেখ করা দরকার ছিল, যমুনা। আসলে এই ব্রহ্মপুত্র নদীর যমুনা নাম তো উল্লেখ আছে, সরি আমি দেখতে পারিনি।
তো এই নদীগুলো হচ্ছে বাংলাদেশে কি প্রধান প্রধান নদী। তো আশা করি তোমরা বাংলাদেশের ভৌগোলিক বা সীমারেখার যে অবস্থানটা সেটা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এই যেটা দেখতে পাচ্ছ এটা কি বাংলাদেশের মানচিত্র, এটা কি বাংলাদেশের মানচিত্র। ইতিপূর্বে আমরা জেনেছি যে মানচিত্রের উপরের দিক অর্থাৎ উপরের দিকটা কি হচ্ছে উত্তর নর্থ, বাম দিকটা কি পশ্চিম অর্থাৎ ওয়েস্ট, ডান দিকটা হচ্ছে পূর্ব ইস্ট এবং নিচের দিকটা কি সাউথ অর্থাৎ দক্ষিণ। এই বাংলাদেশের জনপদ যে তৃতীয় অধ্যায়টা আছে সেই অধ্যায়টা পড়তে হলে বা অবশ্যই ভূগোল জানতে হলে বা ভূগোল বা ইতিহাস জানতে হলে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের মানচিত্রের দিক এবং মানচিত্রের সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এই যে তৃতীয় অধ্যায়টা আমরা আজকে পড়ব সেই অধ্যায় যতগুলো জনপদ রয়েছে জনপদগুলোর অবস্থান আসলে যেভাবে লেখা রয়েছে সেগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হয়, সেজন্য কি আমরা এই মানচিত্র আকারে মানচিত্রের মধ্য দিয়ে আমরা সেগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো দেখা যাক বাংলার জনপদ। প্রথমে যেটা বলেছিলাম এই প্রাচীন বাংলাদেশ পূর্বে কি কিন্তু এরকম একখণ্ড বা একত্রিত ছিল না, এগুলো খণ্ডে খণ্ডে ভাগ ছিল। ভারতবর্ষ বাংলাদেশ খণ্ডে খণ্ডে ভাগ ছিল এবং এই ভাগগুলোতে এই খণ্ডগুলোতে বিভিন্ন রাজা বা সম্রাট যারাই ছিল তারাকে ধীরে ধীরে বা ভাগ ভাগে শাসন করত। তো আমরা একটু দেখে নিই। প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক ও অখণ্ড ছিল না। সাম্রাজ্য ভিত্তিক বা কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অনেকগুলো অংশ বিভক্ত ও স্থানীয়ভাবে শাসিত হতো। প্রাচীন বাংলার কৃষি নির্ভর এই ছোট ছোট জনবসতি থেকে বলা হতো কি জনপদ। এই যে এখানে একটা কথা আছে, এই যে এই লাইনটা এটা খুব ইম্পর্টেন্ট, আমরা ক নাম্বারের জন্য পড়বে। কিসের জন্য? ক নাম্বার, যে জনপদ কাকে বলে। কি বলে? জনপদ কাকে বলে। প্রাচীন বাংলার কৃষি নির্ভর ছোট ছোট জনবসতিগুলোকে কি বলা হয়? জনপদ বলা হয়। প্রাচীন বাংলায় হাতে গোনা না মোট 16টি জনপদের নাম পাওয়া গিয়েছে। মোট কতটি? 16টি জনপদের নাম পাওয়া গিয়েছে, যার মধ্যে কিছু কিছু বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের যে ভূখণ্ডটা সেই ভূখণ্ডের মধ্যে অবস্থিত ছিল। তার মধ্যে কিছু কিছু সম্পর্কে আজকে আমরা জানতে পারবো, যেমন হরিকেল, বঙ্গ, গৌর, সমতট এবং চন্দ্রদ্বীপ। তো পরবর্তীতে আমরা চলে যাই গৌর। এই গৌড়ে যে জনপদটা ছিল সেটা ছিল বাংলাদেশের শুধুমাত্র একটা জেলা নিয়ে, আর বাকিগুলো কি ছিল? ভারতের মুর্শিদাবাদ বা মালদহ ইত্যাদি জেলা। তো আমরা দেখে নিই 6ষ্ঠ শতকে বাংলার উত্তর ও উত্তর পশ্চিম অংশে কোন কোন অঞ্চল? উত্তর ও উত্তর পশ্চিম অংশে গৌড় জনপদ গড়ে ওঠে। কোন জনপদ? গৌড় জনপদ গড়ে ওঠে। পর এই জনপদ একটি স্বাধীন রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে, অর্থাৎ এটা কি স্বাধীন ছিল, অন্য কোনো পরাশক্তির কাছ থেকে এরা মুক্ত ছিল। 7ম শতকে শশাঙ্ক গৌড়রাজ বলা হতো। কাকে বলা হতো? এই যে শশাঙ্ক, এই শশাঙ্ককে কি বলা হতো? গৌড়রাজ, অর্থাৎ গৌড়ের রাজা কে ছিল? রাজা শশাঙ্ক। এই গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা লাইন, খুবই ইম্পর্টেন্ট এটা। এই গৌড়ের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। এমসিকিউ ক খ গ সবগুলোর দিকে এই প্রশ্নটা খুবই বেশি আসে যে গৌড়ের রাজধানী কি? কর্ণ সুবর্ণ। এবং গৌড়ের রাজা কে ছিল? রাজা শশাঙ্ক। বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলা তুর্কি বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকে কি বলা হতো? গৌড় বলা হতো। তো এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন এই যে আমরা বুঝতে পারলাম যে উত্তর ও উত্তর পশ্চিমাংশে, তো এটা আমরা একটু মানচিত্রে দেখি। এই যে কি বলেছিলাম, এই যে এটা উত্তর সাইড এবং এটা কি পশ্চিম সাইড। এই উত্তর পশ্চিমাংশের যে এই যে অঞ্চলগুলা, এই এতটুকু অঞ্চল মিলে কি ছিল? মূলত গৌড় রাজ্য ছিল। কোন রাজ্য ছিল? মূলত গৌড় রাজ্য ছিল। এবং এই গৌড় রাজ্যে বাংলাদেশের শুধুমাত্র একটি জেলা ছিল, সেই জেলাটি কি? এই যে চাঁপাইনবাবগঞ্জ। কি? চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জ শুধুমাত্র বাংলাদেশের একমাত্র রাজ্য বা একমাত্র জেলা যেটা কিনা কি গৌড়ের অংশ ছিল। তো আশা করি তোমরা মানচিত্রের এতটুকু সমস্যা বুঝতে পেরেছো। তো পরবর্তী স্লাইডে আমরা যাই। আমরা এখন শেষ করলাম গৌড়, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর আমরা পড়বো বঙ্গ। কি পড়বো? বঙ্গ। প্রাচীন বাংলার অর্থাৎ বাংলা বা বাংলাদেশের বা বাংলার অতি প্রাচীন একটা জনপদ কি? বঙ্গ। অতি প্রাচীন একটা জনপদ কি? এই যে বঙ্গ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বসবাস করত। কোন কি নামে? বঙ্গ নামে একটি জাতি বসবাস করত। এই জাতির নাম অনুসরণ কি এই জনপদের নাম কি দেওয়া হয়েছিল? বঙ্গ।
তাই জনপদটি বঙ্গ নামে পরিচিত। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের খ নাম্বারের জন্য কিছু দুইটা লাইন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে এই বঙ্গ জাতির উৎপত্তি কিভাবে বা এই বঙ্গ নাম কিভাবে আসলো, অর্থাৎ এই যে অঞ্চলে বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি জনপদ গড়ে ওঠে এবং এই জনপদে কি বঙ্গ নামে মানুষ বসবাস করত। এইদের নাম অনুসারে কি এই জনপদের নাম দেওয়া হয় কি বঙ্গ। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়, একটি হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। একটি হচ্ছে কি বিক্রমপুর আর একটি হচ্ছে নাব্য, এই দুটি ইম্পর্টেন্ট। এই বিক্রমপুরকে আমরা সবাই চিনি, বর্তমানে আমরা মুন্সিগঞ্জ নামে যে জেলাকে চিনি সেই জেলার প্রাচীন নাম কি ছিল বিক্রমপুর, অর্থাৎ এই যে মুন্সিগঞ্জ জেলাটা বা বিক্রমপুর সেটা কি বঙ্গের অন্তর্গত ছিল। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালী বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। কি কি? ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালী এই বঙ্গ জনপদের অন্তর্গত ছিল। বঙ্গ রাজ্যে 5 জন রাজার নাম পাওয়া যায়। বঙ্গ রাজ্যে কয়জন রাজার নাম পাওয়া যায়? 5 জন রাজার নাম পাওয়া যায়। তারা কে কে? ধর্মাদীপ্ত, দাদশাদীপ্ত, সুধনাদীপ্ত ও গোপচন্দ্র এবং সমাচার দেব। এই 5 জন কি বঙ্গ রাজ্যের রাজা ছিল। এখন আমরা মানচিত্রে একটু বঙ্গ রাজ্যের যে অবস্থানটা সেটা একটু বোঝার চেষ্টা করব। আমরা কোন দিক পেয়েছি? পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক। তাহলে আমরা মানচিত্র একটু ওপেন করি। এই যে আমাদের মানচিত্র, পূর্ব এটা কোন সাইড? পূর্ব হচ্ছে যে এইদিকে, এটা কি পূর্ব সাইড, সরি এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে দক্ষিণ। তো এই যে আমরা যে সকল নামগুলো পড়েছিলাম, এই যে ঢাকা, তারপর ময়মনসিংহ, তারপর ফরিদপুর, এই যে এই এলাকাটা অর্থাৎ বঙ্গের জেলার যে অবস্থানটা, এই যেখান থেকে শুরু করে এই যে এতটুক কি, এটা কি মূলত বঙ্গ নামে পরিচিত ছিল। অর্থাৎ বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্বে যে মাঝ বরাবর যে জেলাগুলো ছিল সেগুলো কি বঙ্গ নামে পরিচিত ছিল। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এখন শেষ করলাম বঙ্গ। যদি এই জনপদগুলোতে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবে তোমাদের সমস্যাগুলো। আমরা সেই সমস্যাগুলো সমাধান করার যথেষ্ট চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এটা হচ্ছে পুন্ড্র। প্রাচীন বাংলার অন্যতম একটি প্রাচীন বা সভ্যতা হচ্ছে কি পুন্ড্র। পুন্ড্র শব্দের অর্থ আখ বা ইখু, অর্থাৎ আমরা সবাই গ্যান্ডারি চিনি বা গ্যান্ডারি রস খেয়ে থাকি আমরা, সেই আখ বা ইখুর অর্থ কি বা পুন্ড্র শব্দের অর্থ কি আখ বা ইখু। প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে অন্যতম একটি হলো কি পুন্ড্র। অন্যতম একটি কি পুন্ড্র। খুব সম্ভবত পুন্ড্র বলে একটি জনগোষ্ঠী এই জনপদ গড়ে তুলেছিল। কারা এই জনপদ গড়ে তুলেছিল? পুন্ড্র নামে এক জনগোষ্ঠী এই পুন্ড্র জনপদ গড়ে তুলেছিল। আমরা বঙ্গের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে বঙ্গ নামে এক জনগোষ্ঠী বসবাস শুরু করার ফলে কি বঙ্গ নামে পরিচিতি লাভ করে জনপদ, তেমনি পুন্ড্র বলে একটি জনগোষ্ঠী কি এই পুন্ড্র যে জনপদ সেটা স্থাপন বা গঠন করেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর কে বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর এলাকা নিয়ে কি পুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। তাহলে কোন কোন জেলা? বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর ইত্যাদি দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা পুন্ড্র জনপদ। তারপর রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর। এই যে খুব ইম্পর্টেন্ট একটা লাইন, পুন্ড্রনগরের রাজধানীর নাম কি ছিল? পুন্ড্রনগর। অর্থাৎ পুন্ড্রের এই পুন্ড্রের রাজধানীর নাম কি ছিল? পুন্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড়টা কই? বগুড়ায়। মহাস্থানগড়টা কোথায়? বগুড়ায়। এই বগুড়াতেই মহাস্থানগড়টা অবস্থিত। এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটাই কি মূলত মহাস্থানগড়। এখানে প্রচুর প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তারপর আমরা দেখি মহাস্থানগড় প্রাচীন পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। অর্থাৎ এই মহাস্থানগড়টা কি প্রাচীন যে পুন্ড্রনগর ছিল সেটার ধ্বংসাবশেষ। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে অর্থাৎ যে সকল নিদর্শন বা যে সকল বস্তুগুলো পাওয়া গিয়েছে সেগুলো থেকে ধারণা করা হয় বা ধারণা করা হয়েছে যে এই পুন্ড্রনগরী ছিল সবচেয়ে সমৃদ্ধ অর্থাৎ সবচেয়ে উন্নত জনপদ। পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যায়। পাথরের যে চাকতি ছিল অর্থাৎ গোল বা পাথর দিয়ে গোলাকৃতি কিছু সৃষ্টি করা হয়েছিল, সেই চাকতির মধ্যে কি মূলত এই পুন্ড্রনগরের লেখা বা পুন্ড্রনগরের কাজগুলো ছিল। লিপিটির নাম ছিল মহাস্থান ব্রাহ্মী লিপি। কি এই পাথরের চাকতিতে যে লিপিটি পাওয়া যায় সেই লিপিটির নাম কি ছিল? মহাস্থান ব্রাহ্মী লিপি। এটা আমরা পড়বো এমসিকিউর জন্য। ক প্লাস এমসিকিউ।
যে পুণ্ড্রনগরে যে লিপিটি আবিষ্কৃত হয়েছে সেই লিপিটির নাম কি? মহাস্থান ব্রাহ্মী লিপি। বাংলাদেশের প্রাপ্তি এটি প্রাচীন শিলালিপি, অর্থাৎ ধারণা করা হয় যে বাংলাদেশে যতগুলো শিলালিপি প্রাপ্তি হয়েছে অর্থাৎ পাওয়া গিয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো কে? এই যে মহাস্থান ব্রাহ্মী লিপি, সেটাই কি সবচেয়ে পুরনো। এখন আমরা মানচিত্রের সাহায্যে এই যে পুণ্ড্রনগরের যে অবস্থান সেটা একটু বোঝার চেষ্টা করবো, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো আমরা আবার মানচিত্রে ফিরে যাই। আমরা একটু আগে কি পড়েছি? পুণ্ড্রনগর অবস্থান কোথায়? বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঠিক না? এই যে এলাকাটা, এই যে পুরো এলাকাটা, সেটা কি ছিল? পুণ্ড্র নামে পরিচিত ছিল। এখানে তো আমরা জাস্ট 4টা জেলার নাম পেয়েছি, এই যে দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী। এই 4টা কি ছিল? পুণ্ড্রের অবস্থান। কিন্তু এই যে পুরো একটা অঞ্চল, অর্থাৎ বাংলাদেশের উত্তর এবং পশ্চিম, উত্তর পশ্চিমে যে জেলাগুলো ছিল সেটা কি মূলত পুণ্ড্রের অবস্থান ছিল। এই যে এলাকাটা সেটা কি মূলত পুণ্ড্রনগর ছিল। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ধাপে চলে যাই। তো আমরা এখানে আমাদের পুণ্ড্রের যে ব্যাখ্যা সেটা আমরা শেষ করতে পেরেছি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো পরবর্তী স্লাইডে আমরা যাই। এখন আমরা পড়ব হরিকেল। হ্যাঁ, এখন আমরা পড়ব কি? হরিকেল। সপ্তম ও অষ্টম শতক হতে, কত শতক? সপ্তম ও অষ্টম শতক হতে দশম ও একাদশ শতক পর্যন্ত হরিকেল নামে একটি স্বতন্ত্র জনপদ ছিল বলে ধারণা করা হয়। স্বতন্ত্র অর্থাৎ আলাদা, নিজস্বভাবে তৈরি, সেটা কি বলা হয়? মূলত স্বতন্ত্র। কোন কোন লেখক বর্ণনা করেছেন এই জনপদের অবস্থা, কোন লেখক বর্ণনা করেছেন এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। কোন সাইডে? বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয় আধুনিক সিলেট, অর্থাৎ আধুনিক বর্তমান যে সিলেট জেলা, সেই সিলেট জেলা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। চট্টগ্রাম জেলা পর্যন্ত এই জনপদের বিস্তৃতি ছিল। হরিকেলের এতটুকুই ব্যাখ্যা মূলত আমাদের বইতে দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা একটু মানচিত্রের সাহায্যে বুঝবো যে এই যে আধুনিক সিলেট থেকে যে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল বর্ণনা করলো তা আসলে কিভাবে কেমন দেখতে ছিল। তো আমরা একটু মানচিত্রে চলে যাই আবার। এই যে আমাদের মানচিত্র, আমরা পড়েছি কি? বাংলাদেশের পূর্ব প্রান্তে হরিকেলের অবস্থান ছিল, অর্থাৎ পূর্ব প্রান্ত কি আমরা জানি, এটা হচ্ছে আমাদের পূর্ব প্রান্ত অর্থাৎ ইস্ট। এই জায়গাতে কি, এই পূর্ব দিকে কি হরিকেলের অবস্থান ছিল। তো হরিকেল কোন কোন জেলা ছিল সেটা আমরা একটু দেখে নেই। এই যে এখান থেকে শুরু করে, কোনখান? এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা কি ছিল? হরিকেল ছিল। পুরোটা কি ছিল? হরিকেল। হরিকেল আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত, অর্থাৎ তাহলে কি কি ছিল? এই সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, এই সবগুলো কি ছিল? মূলত হরিকেল জনপদের অন্তর্গত ছিল। তো বাংলাদেশে যে পূর্ব দিকে যে হরিকেলের অবস্থান সেটা আসলে তোমরা বুঝতে পেরেছো। আমি আশা করতে পারি যে এখন থেকে মানচিত্র দেখে বা মানচিত্র দেখা ছাড়াই তোমরা হরিকেল যে জনপদটা সেটা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো আমরা বর্তমানে ছিলাম হরিকেল, ঠিক না? তো এখন এর পরবর্তী স্লাইড হচ্ছে সমতট। কি? এই যে সমতট, সেটা কি? হরিকেলের পাশাপাশি অবস্থান ছিল সমতটের। সমতটের অবস্থান কি ছিল? হরিকেলের পাশাপাশি। আমরা একটু দেখে নিই। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান ছিল। কি? পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান ছিল। সমতটের রাজধানী ছিল বড়কান্তা। এই যে একটা ব্যাপার, যে কোনো জনপদের রাজধানী কি? যে কোনো জনপদের রাজধানী আমাদের জন্য মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট বা খুবই জরুরি। যে কোনো জনপদের রাজধানী কি? পুণ্ড্রনগরের রাজধানী বা যে কোনো জনপদের রাজধানী আমাদের জন্য মুখস্থ করা খুবই জরুরি। তো এখানে হচ্ছে পুণ্ড্রনগরের রাজধানী কি? বড় কামতা। পুণ্ড্রনগরের রাজধানীর নাম কি? সমতটের রাজধানীর নাম হচ্ছে বড় কামতা। দেব পর্বত কুমিল্লা লালমাই পাহাড়ে অবস্থিত। কি? দেব পর্বত কুমিল্লা লালমাই পাহাড়ে অবস্থিত। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশ কি? সমতট। এই যে সমতটের যে অবস্থানটা, যে সমতট কোন কোন অঞ্চল নিয়ে সমতটটা গঠিত হয়েছিল সেটাই এখানে বলা হয়েছে।
গঙ্গা ও ভাগীরথী, ভারতের যে গঙ্গা এবং ভাগীরথী নদী, সেই নদীর পূর্ব তীর থেকে শুরু করে অর্থাৎ পূর্ব দিক থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের যে সমুদ্রের আগে যে মেঘনা নদীর মোহনা রয়েছে সেই মোহনার পর্যন্ত সমুদ্র কূলবর্তী এলাকা, এই সমুদ্রের যে কূলবর্তী এলাকা সেগুলো, এবং বর্তমান ভারতের ত্রিপুরা, ভারতের যে ত্রিপুরা আমরা নাম অবশ্যই শুনেছি, এই ত্রিপুরার প্রাচীন অংশ কি সমতল। তো আশা করি সমতলের যে অবস্থান সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গিয়েছে। কোথায়? কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গিয়েছে। শালবন বিহার এদের অন্যতম। কোন বিহার? শালবন বিহার। তাহলে শালবন বিহারের অবস্থান কোথায়? কুমিল্লার ময়নামতিতে। শালবন বিহারের অবস্থান কোথায়? শালবন বিহারের অবস্থান কোথায়? কুমিল্লার ময়নামতিতে। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। তাহলে বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি? সমতট। বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি? সমতট। এতক্ষণ আমরা পড়লাম সমতটের যে অবস্থান বা সমতটের যে ব্যাখ্যা সেটা। এখন আমরা মানচিত্রের সাহায্যে একটু সমতটটা চেনার চেষ্টা করব। আমরা পড়েছিলাম বঙ্গের পাশে বাংলার পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে কি মূলত সমতটটা ছিল। এই যে সমতটটা, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কি ছিল? সমতট ছিল। এই যে যেটা দেখতে পাচ্ছি সেটা কি? সমতট। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ইত্যাদি কি ছিল? সমতটের অন্তর্ভুক্ত ছিল। ইত্যাদি কি ছিল? সমতটের অন্তর্ভুক্ত ছিল। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাই দেখি। সমতট, তারপর হচ্ছে বরেন্দ্র, বরেন্দ্র ভূমি। আমরা একটু আগে পড়েছি বঙ্গ। কি পড়েছি? বঙ্গ প্লাস পুন্ড্র, বঙ্গ প্লাস পুন্ড্র। এই বরেন্দ্র হচ্ছে এই পুন্ড্রের একটি অংশ। বরেন্দ্রটা কি? পুন্ড্রের একটি অংশ। বরেন্দ্র বা বরেন্দ্র ভূমি নামে প্রাচীন বাংলা অপর আরেকটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয় পুন্ড্রের একটি অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল। কার অংশ জুড়ে? পুন্ড্রের একটি অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল। আমরা একটু আগে সেটাই বলেছি যে বরেন্দ্র জনপদটা কি মূলত পুন্ড্রের একটি অংশ ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক এলাকা এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র বিস্তৃতি ছিল। কোন কোন জেলা? বগুড়া, দিনাজপুর, রাজশাহী এবং কোথায়? পাবনা জেলা জুড়ে কি বরেন্দ্রের বিস্তৃতি ছিল। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা একটু বরেন্দ্রের অবস্থানটা একটু খেয়াল করে দেখি। এই যে আমাদের মানচিত্র, মানচিত্রে আমরা কি কি বললাম? বগুড়া, এই যে বগুড়া, বগুড়া, তারপর কি? পাবনা, পাবনা। এই যে নিচের অংশটুকু পুন্ড্রের, অর্থাৎ পুন্ড্রের যে নিচের অংশটুকু রয়েছে অর্থাৎ বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ইত্যাদি কি ছিল? মূলত বরেন্দ্র ভূমি, যেটা এই বরেন্দ্রের কি একটা অংশ ছিল। তো আশা করি তোমরা সকলে এতটুকু বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাচ্ছি তাম্রলিপ্ত। কি? তাম্রলিপ্ত। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। কি? হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর, অর্থাৎ এটা ভারতে মেদিনীপুর জেলার তামলুকি ছিল তাম্রলিপ্তের প্রাণ কেন্দ্র। তাহলে তাম্রলিপ্তের প্রাণ কেন্দ্র কে ছিল? তমলুকি ছিল তাম্রলিপ্তের প্রাণ কেন্দ্র। এটা আমরা এমসিকিউর জন্য অবশ্যই পড়ব। প্লাস কতেও ইম্পর্টেন্ট বলা যেতে পারে, কত মাঝে মাঝে আসে দেখা যায়। বর্তমান মেদিনীপুর জেলার কি তমলুকি ছিল তাম্রলিপ্তের প্রাণ কেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দ্বন্দ্বভুক্তি নামে পরিচিত হয়। এই যে দ্বন্দ্বভুক্তির অপর নাম কি? তাম্রলিপ্ত। কি? দ্বন্দ্বভুক্তির অপর নাম কি? তাম্রলিপ্ত। এটা মূলত কি ভারতের একটি অঙ্গরাজ্য বা ভারতের অংশে কি এর অবস্থান ছিল। তো আশা করি তোমরা তাম্রলিপ্ত সম্পর্কে বুঝতে পেরেছো। তো এখন আমরা জানবো চন্দ্রদ্বীপ সম্পর্কে। কি? চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ হচ্ছে বর্তমান যে আমরা চিনি বরিশাল জেলা, সেই বরিশাল জেলার পূর্ব নাম হচ্ছে কি? চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলায় আরো একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়, এটি হলো চন্দ্রদ্বীপ। এটি কি? চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড প্রাণকেন্দ্র। তাহলে বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন চাকরি বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে যে
চন্দ্রদ্বীপ বা বরিশালের প্রাচীন নাম কি, বা চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি, সেটা কি হবে? বরিশাল। চট্টলা, চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ ইত্যাদি কি মূলত বরিশাল। তো বরিশালে ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণ কেন্দ্র। এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। এই যে চট্টলা বা চন্দ্রদ্বীপের অবস্থানটা কোথায় ছিল? বালেশ্বরী ও মেঘনার মধ্যবর্তী স্থানে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এখন আমরা একটু মানচিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি যে চন্দ্রদ্বীপটা আসলে কোথায় ছিল। তাহলে এই যে আমরা দেখি বরিশাল কি, এই যে অঞ্চলটা, সে অঞ্চলটা কি মূলত তোমার চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল। এই যে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ইত্যাদি কি চন্দ্রদ্বীপের অংশ ছিল। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা আমাদের ভিডিও দেখে ক্লাসগুলো বুঝতে পেরেছো। আইটেক স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।